৮ বছর পর যখন আমার ছেলে আমাকে ডিনারে ডাকল, তখন আমি খুশিতে কেঁদে ফেলেছিলাম। কিন্তু যেমনই আমি ওর বাড়ির দরজায় পৌঁছালাম এবং ভেতরে যেতে যাচ্ছিলাম, ওদের কাজের মেয়ে কমলা আমার হাত ধরে ফেলল এবং ফিসফিস করে বলল, "ভেতরে যাবেন না ম্যাডাম, ভগবানের দোহাই, ভেতরে যাবেন না। আপনি যদি ভেতরে যান তবে জীবিত বাইরে বেরোতে পারবেন না।" সেই মুহূর্তে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি পেছন ফেরলাম, কাঁপতে থাকা হাতে নিজের গাড়ির দিকে দৌড়ালাম এবং পার্কিংয়ে গিয়ে লুকিয়ে পড়লাম। আর জানালা দিয়ে যা দেখলাম তা ছিল আমার সবথেকে খারাপ আশঙ্কার থেকেও ভয়ঙ্কর। আমার নিজের ছেলে, যাকে আমি নিজের গর্ভে ৯ মাস রেখেছি, যার জন্য আমি দিন-রাত পরিশ্রম করেছি, সে নিজের স্ত্রী আর একজন উকিলের সাথে বসে আমার হত্যার পরিকল্পনা করছিল। কিন্তু ও কি জানত যে মাকে ও অসহায় ভাবছে, সে গত ৮ বছর ধরে ওর প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছিল, আর এখন তার হাতে এত প্রমাণ ছিল যে ওর পুরো জীবন বরবাদ হয়ে যাবে। যদি আপনিও এটি শুনতে চান যে আমি আমার ছেলের এই ষড়যন্ত্রকে কিভাবে ব্যর্থ করলাম এবং কিভাবে ওকে ওর কর্মের শাস্তি দিলাম, তবে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম সাবিত্রী চৌহান। আমি ৫৬ বছর বয়সী এবং গুরগাঁওয়ের পুরনো এলাকায় থাকি। আমার একটা ছোট 2 বিএইচকে ফ্ল্যাট আছে, যা আমি এবং আমার স্বামী ২০ বছরের পরিশ্রম দিয়ে কিনেছিলাম। আজ থেকে ৪ বছর আগে আমার স্বামীর এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। দিল্লি-জয়পুর হাইওয়েতে এক ট্রাক ওনার গাড়িকে ধাক্কা মেরেছিল। হঠাৎ এক মুহূর্তে আমার পুরো পৃথিবী উজাড় হয়ে গিয়েছিল। কিন্তু সবথেকে বেশি কষ্ট তো আমার এই বিষয়টিতে হয়েছিল যে ওনার মৃত্যুর পর আমার ছেলে অভিষেক, যে সেই সময় ২৮ বছরের ছিল, ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যেতে থাকল। তবে আমি আপনাদের আমার পুরো গল্প শুরু থেকে বলি, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে এক মা, যে শুধু নিজের ছেলেকে ভালোবাসত, তাকে নিজেরই প্রাণ বাঁচানোর জন্য নিজের ছেলের বিরুদ্ধে দাঁড়াতে হলো। আমি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম ইনভেস্টিগেটর হিসেবে কাজ করি। গত ২৫ বছর ধরে এই কাজই করছি। আমার কাজ হল ইন্স্যুরেন্স ক্লেম তদন্ত করা, দেখা যে ক্লেমটি সঠিক নাকি ফ্রড। আমি আমার জীবনের শত শত কেস সমাধান করেছি। আমি দেখেছি যে মানুষ টাকার জন্য কি করতে পারে। আমি জাল দুর্ঘটনা দেখেছি, মিথ্যে মৃত্যু দেখেছি, আত্মীয়দের একে অপরকে ধোঁকা দিতে দেখেছি। কিন্তু আমি কখনো ভাবিনি যে একদিন আমাকে আমার নিজের ছেলের ষড়যন্ত্রের তদন্ত করতে হবে। আমার বিয়ে ৩৫ বছর আগে হয়েছিল। আমার স্বামী রাজেন্দ্র চৌহান একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে ম্যানেজার ছিলেন। ভালো মানুষ ছিলেন, পরিশ্রমী ছিলেন, পরিবারকে খুব ভালোবাসতেন। আমাদের বিয়ে প্রেম ঘটিত ছিল না, বাড়ির লোক ঠিক করেছিল। কিন্তু রাজেন্দ্রজি আমাকে সবসময় সম্মান দিয়েছেন, আমার কেরিয়ারের সাথে থেকেছেন। যখন আমি ইন্স্যুরেন্সের চাকরি শুরু করি, তখন উনি বলেছিলেন, "সাবিত্রী, তোমার নিজের পরিচয় হওয়া উচিত, আমি তোমার পাশে থাকব।" আর উনি ওনার কথা রেখেছিলেন। ঘরের কাজ, বাচ্চার দেখভাল সব কিছুতে হাত লাগাতেন। অভিষেক আমাদের একমাত্র ছেলে ছিল। ৩০ বছর আগে যখন ও জন্মালো, তখন আমার মনে হলো আমার জীবন পূর্ণ হয়ে গেল। আমি ওকে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছি। পড়াশোনায় কোনো কমতি রাখিনি। ভালো স্কুলে ভর্তি করেছি, কোচিং করিয়েছি, কলেজের ফিস ভরেছি। রাজেন্দ্রজি আর আমি দুজনে মিলে কঠোর পরিশ্রম করতাম, যাতে অভিষেকের কোনো জিনিসের অভাব না হয়। অভিষেক ছোটবেলায় খুব আদুরে ছিল, আমার সাথে লেপ্টে থাকত। স্কুল থেকে এসে সবথেকে আগে আমাকেই খুঁজত, মাম্মি মাম্মি বলে দৌড়ে আসত। আমার মনে আছে যখন ও ১০ বছরের ছিল, মাদার্স ডেতে ও নিজের হাতে একটা কার্ড বানিয়েছিল। তাতে লেখা ছিল, "মাম্মি, আপনি দুনিয়ার সবথেকে ভালো মা, আমি বড় হয়ে আপনার দেখাশোনা করব।" সেই কার্ড আজও আমার কাছে আছে, আমার ছোট হোম অফিসের ড্রয়ারে রাখা আছে। কিন্তু যেমন যেমন অভিষেক বড় হতে থাকল, ওনার মধ্যে বদল আসতে শুরু করল। কলেজের দিনগুলোতে ওনার দামি জিনিসের শখ হয়ে গেল, ব্র্যান্ডেড জামাকাপড়, দামি ফোন, বন্ধুদের সাথে পার্টি। আমি আর রাজেন্দারজি ওকে বোঝাতাম, বলতাম, "বেটা, আমরা মিডল ক্লাস ফ্যামিলি, এত খরচ করতে পারব না।" কিন্তু ও বলতো, "মামি, সব বন্ধুদের কাছে আছে তো আমার কাছেও থাকতে হবে।" তবুও আমরা ওর ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছি। আমি এক্সট্রা ওভারটাইম করেছি। রাজেন্দারজি ওনার বন্ধুর থেকে ছোট একটা ঋণ নিয়েছিলেন। কলেজ শেষ হওয়ার পর অভিষেক রিয়েল এস্টেটের কাজ শুরু করল। শুরুতেও বিশেষ সাফল্য পায়নি, কিন্তু ধীরে ধীরে ওর পরিচিতি বাড়তে শুরু করল। ও গুরগাঁওতে কিছু বড় প্রজেক্ট পেল, ও টাকা উপার্জন করতে শুরু করল, আর টাকার সাথে ওর অহংকারও বাড়তে থাকল। তারপর ৮ বছর আগে ওর বিয়ে হল রুচিকা আগারওয়াল নামের একটি মেয়ের সাথে। রুচিকা খুব বড়লোক বাড়ির মেয়ে ছিল। ওর বাবা গুরগাঁওতে একটি বড় ফার্মা কোম্পানি চালাতেন।
আমার সেই বিয়ের আগে থেকেই সন্দেহ ছিল যে এই সম্পর্ক ঠিক নয়। রুচিকা আমার সাথে দেখা করার সময় বড় মেকি হাসি দিয়ে কথা বলত, কিন্তু ওর চোখে সেই উষ্ণতা ছিল না। যখন আমি অভিষেককে বললাম, বেটা, আমার এই মেয়েটিকে ঠিক মনে হচ্ছে না, ও প্রথমবার আমার ওপর চিৎকার করল, মাম্মি, আপনার সব কিছুতেই সন্দেহ হয়। রুচিকা খুব ভালো মেয়ে, আর ওর বাড়ির মর্যাদাও ভালো। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে অভিষেক বদলে গিয়েছে। টাকা আর প্রতিপত্তি ওর কাছে ভালোবাসা আর সম্পর্কের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল। বিয়ে খুব ধুমধাম করে হলো। রুচিকার বাড়ির লোক গুরগাঁওয়ের সবথেকে দামি হোটেলে রিসেপশন রেখেছিল। 5 তারা খাবার, লাইভ মিউজিক, শত শত অতিথি। আমাকে আর রাজেন্দ্রজিকে একটু বেমানান মনে হচ্ছিল, কারণ আমাদের সব আত্মীয় আর বন্ধুরা সাধারণ মানুষ ছিল। কিন্তু আমরা ভাবলাম, চলো, ভালোই হলো, অভিষেকের জীবন গুছিয়ে যাচ্ছে। বিয়ের সাথে সাথেই রুচিকা দাবি রাখতে শুরু করল। প্রথমে ও বলল যে ও অভিষেকের সাথে আমাদের ছোট ফ্ল্যাটে থাকতে পারবে না। অভিষেক আমাদের বলল, মামি পাপা, আমি আর রুচিকা নিরিবের ঘর খুঁজছি, একটু সময় দিন। আমি মন খারাপ করে হ্যাঁ বলে দিলাম। আমার মনে হলো হয়তো নতুন বউয়ের নিজের প্রাইভেসি দরকার, কোনো ভুল কথা নয়। কিন্তু আসল সমস্যা তখন শুরু হলো যখন অভিষেক একদিন বলল, মাম্মি, আমার কিছু টাকার দরকার, আমি গুরগাঁও সেক্টর 56 একটা পেন্ট হাউস কিনছি, যদি আপনি এই ফ্ল্যাটটা বন্ধক রাখেন তবে আমি লোন পেয়ে যাব। আমি অবাক হয়ে গেলাম। রাজেন্দ্রজি তৎক্ষণাৎ মানা করে দিলেন, বেটা, এই ফ্ল্যাট আমাদের সারা জীবনের কামাই, আমরা এটা বন্ধক রাখতে পারবো না, তুমি ধীরে ধীরে নিজের পরিশ্রমে ঘর কেনো। অভিষেকের মুখ লাল হয়ে গেল। ও আগে কখনো এভাবে রাগের সাথে আমাদের সাথে কথা বলেনি। ও বলল, তার মানে আপনাদের কাছে নিজের ছেলের খুশির থেকে আপনাদের এই পুরনো ফ্ল্যাট বেশি প্রিয়? রুচিকার বাবা ঠিকই বলেছিলেন যে মধ্যবিত্তদের ভাবনা সবসময় ছোট হয়। আজ আমি বুঝতে পারলাম। রাজেন্দ্রজি খুব কষ্ট পেলেন। উনি ধীরে ধীরে বললেন, বেটা, আমরা ছোট ভাবছি না, আমরা বুদ্ধি দিয়ে ভাবছি। তুমি এখন তোমার ক্যারিয়ারে নতুন, টাকার এই তাড়াহুড়ো ঠিক নয়। কিন্তু অভিষেক মানল না। ও কোনোভাবে নিজের শ্বশুরের থেকে টাকা ধার নিল আর গুরগাঁও সেক্টর 56-এ 1,80,00,000-এর পেন্ট হাউস কিনে নিল। তারপর থেকে আমাদের সাথে ওর ব্যবহার আরও ঠান্ডা হতে থাকল। রুচিকা তো আমাদের দিকে দেখতই না। উৎসবগুলোতে ডাকত, তাও শুধু ফর্ম্যালিটির জন্যে। আমরা গেলেও রান্নাঘরে থাকত, নিজে কিছু বানাতো না, বাইরে থেকে খাবার আনিয়ে নিত। আমাদের মনে হতো যেন আমরা অতিথি নই, বরং বোঝা। তারপর 4 বছর আগে সেই দিনটি এলো যা আমার জীবনই বদলে দিল। রাজেন্দ্রজিকে দিল্লি জয়পুর হাইওয়েতে একটা মিটিংয়ের জন্য যেতে হয়েছিল। সকালে উনি ঘর থেকে বেরোলেন তখন একদম ঠিক ছিলেন। সন্ধ্যায় উনি ফোন করলেন, সাবিত্রী, মিটিং ভালো হয়েছে, আমি ফিরে আসছি, তোমার জন্য জয়পুর থেকে গোলাপ জামুন নিয়ে আসছি। আমি হেসে ফেললাম, আরে আপনিও না, ঠিক আছে, সাবধানে আসবেন। ওটাই শেষবার ছিল যখন আমি ওনার গলা শুনেছিলাম। রাত 9টার সময় পুলিশের ফোন এলো, আপনি কি সাবিত্রী চৌহান? রাজেন্দ্র চৌহান কি আপনার স্বামী? আমার হাত থেকে ফোন প্রায় পড়ে গেল। হ্যাঁ, কেন, কি হয়েছে? পুলিশ জানালো একটা দুর্ঘটনা হয়েছে, আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসুন। আমি ছুটতে ছুটতে হাসপাতালে পৌঁছলাম, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। রাজেন্দ্রজিকে বাঁচানো সম্ভব হয়নি। একটি দ্রুতগতির ট্রাক ওনার গাড়িকে পেছন থেকে ধাক্কা মেরেছিল। গাড়ি পুরো চুরমার হয়ে গিয়েছিল। ডাক্তার বললেন যে মৃত্যু সঙ্গে সঙ্গে হয়েছিল, ওনার যন্ত্রণা হয়নি। কিন্তু আমার যন্ত্রণা হচ্ছিল। আমার বুক ফেটে যাচ্ছিল। আমি চিৎকার করতে চাইছিলাম, কাঁদতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দই বেরোচ্ছিল না। অভিষেককে খবর দিলাম তো ও আর রুচিকা এলো, কিন্তু যেভাবে ওরা এলো তাতে কোনো দুঃখ ছিল না, কোনো হাহাকার ছিল না। অভিষেক কিছুক্ষণ কাঁদল, কিন্তু আমার মনে হলো ওটাও ছিল লোক দেখানো। রুচিকা তো শুধু ফোনে ব্যস্ত ছিল, নিজের বন্ধুদের খবর দিচ্ছিল। ও একবারও আমাকে জড়িয়ে ধরল না, একবারও জিজ্ঞেস করল না, মাম্মিজি, আপনি কেমন আছেন? রাজেন্দ্রজির শেষকৃত্য হল। ওনার চিতা জ্বলতে দেখে আমার মনে হলো আমার জীবনও ওখানেই জ্বলে গেল। ৩৫ বছরের পথ চলা, এত স্মৃতি, সব কিছু এক মুহূর্তে শেষ হয়ে গেল। শেষকৃত্যের ১৩তম দিনে যখন সব আত্মীয় চলে গেল, তখন আমি একেবারে একা হয়ে গেলাম। আমার মনে হল এবার অন্তত অভিষেক আমাকে সাথে রাখবে, আমার খেয়াল রাখবে। কিন্তু ও শুধু একবার এলো, তাও কিছু কাগজ নেওয়ার জন্য। রাজেন্দ্রজির ইন্স্যুরেন্স পলিসি, ব্যাংকের পেপার্স, সব কিছু ও তুলে নিল। আমি বললাম, বেটা, এসব কেন নিয়ে যাচ্ছ? ও বলল, মাম্মি, বাবার সব টাকার ক্লেম আমাকে করতে হবে তো, আপনি চিন্তা করবেন না, সব আমি দেখে নেব। আমার একটু অদ্ভুত লাগল,
কিন্তু আমি ভাবলাম হয়তো ও সত্যি সাহায্য করতে চায়। সেই সময় আমি এত ভেঙে পড়েছিলাম যে কিছু ভাবতেও পারছিলাম না। 2 সপ্তাহ পর আমি অভিষেককে ফোন করলাম। বেটা, ক্লেমের প্রসেস কেমন চলছে? আমার কিছু টাকার দরকার, বিল মেটাতে হবে। অভিষেক খুব রুক্ষভাবে জবাব দিল, মামি, আমি ব্যস্ত আছি, পরে কথা বলছি। আর ফোন কেটে দিল। আমি অবাক হয়ে গেলাম। আমার ছেলে যে আগে এত ভালো করে কথা বলতো, এখন আমার সাথে ঠিকমতো কথাও বলছে না। তারপর আমি নিজে আমার ইন্স্যুরেন্স কোম্পানির পরিচিতদের মাধ্যমে খবর নিলাম। আমি জানতে পারলাম যে রাজেন্দ্রজির 2টি পলিসি ছিল, একটি 50 লাখের আর একটি 15 লাখের। নমিনি আমি ছিলাম, অভিষেক নয়। আমি ভাবলাম ভালোই হয়েছে, অন্তত কিছু টাকা পাবো তো নিজে নিজেকে সামলাতে পারব। কিন্তু যখন আমি ক্লেম অফিসে গিয়ে খবর নিলাম, তখন আমি ধাক্কা খেলাম। অভিষেক আগেই গিয়ে নমিনি বদলানোর চেষ্টা করেছিল। ও আমার জাল সই করিয়ে একটা ফর্ম ভরেছিল, যেখানে ওকে নমিনি করা হয়েছিল। ভাগ্যিস আমার কোম্পানির এক পুরনো বন্ধু আমাকে ফোন করে জানালো, সাবিত্রী, কিছু গোলমাল আছে, তুমি তাড়াতাড়ি এসো। আমি তৎক্ষণাৎ পৌঁছালাম আর সব সত্য সামনে এলো। অভিষেক আমার সই জাল করেছিল। আমি সঙ্গে সঙ্গে সেই ফর্মটি বাতিল করালাম আর পুলিশে অভিযোগ করার হুমকি দিলাম। কোম্পানি অভিষেককে ডাকল। যখন ও এলো তখন লজ্জায় মাথা নিচু করে নিল, কিন্তু কোনো ক্ষমা চাইল না। শুধু এতটুকু বলল, মামি, আমার টাকার খুব দরকার, আমি ফেরত দিয়ে দেব। আমি ওঠে বললাম, অভিষেক, তুমি এটা কি করলে? তোমার বাবার মৃত্যুর 1 মাসও হয়নি আর তুমি আমার সাথে ফ্রড করছো। যদি আমি জানতে না পারতাম তবে তুমি সব টাকা নিয়ে নিতে আর আমাকে রাস্তায় ছেড়ে দিতে। অভিষেক কোনো জবাব দিল না, শুধু ঘুরে চলে গেল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে আমার ছেলে আর আমার ছেলে নেই। ও এমন এক মানুষ হয়ে গিয়েছিল যে নিজের মায়ের সাথেও ধোঁকা দিতে পারত। তারপর থেকে অভিষেক আমার সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিল। আমি ওকে অনেকবার ফোন করলাম, মেসেজ করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। আমি ওর বাড়ি গেলাম তো গেটে গার্ড আটকে দিল। ম্যাডাম, সাহেব বলেছেন যে আপনাকে ভেতরে ঢুকতে না দিতে। আমার বিশ্বাস হলো না। আমি গার্ডকে বললাম, ভাই, আমি ওর মা, আমাকে দেখা করতে দাও। কিন্তু গার্ড সরি বলে দরজা বন্ধ করে দিল। আমি রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকলাম। লোক দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। আমার মনে হলো যেন আমি জীবিত অবস্থায় মরে গিয়েছি। রাজেন্দ্রজির চলে যাওয়ার পর প্রথম দিওয়ালি আমি একা কাটালাম, প্রথম হোলি একা কাটালাম। রাখির দিন যখন দেখলাম যে অভিষেক আসবে না, তখন আমি ঘণ্টার পর ঘণ্টা কাঁদতে থাকলাম। আমি ভেবেছিলাম অন্তত উৎসবগুলোতে তো আসবে, কিন্তু না, ও নিজের মাকে পুরোপুরি ভুলে গিয়েছিল। ধীরে ধীরে আমি আমার চাকরিতে মন দিতে শুরু করলাম। কাজই আমার সাহারা হয়ে গেল। সকালে উঠে অফিস যেতাম, কেসের ফাইল দেখতাম, লোকের সাথে কথা বলতাম, তদন্ত করতাম। সন্ধ্যায় ঘরে এসে একা রান্না করতাম, খেতাম আর ঘুমানোর চেষ্টা করতাম। রাতে ঘুম আসত না তো নিজের ছোট হোম অফিসে বসে পড়তাম। রাজেন্দ্রজির ছবি দেখতাম, পুরনো ফটো অ্যালবাম বের করতাম আর অভিষেকের ছোটবেলার ছবি দেখে কাঁদতাম। আমি কখনো ভাবিনি যে আমার বৃদ্ধ বয়সের জীবন আমি এভাবে কাটাবো, একা, উদাস, নিজেরই ছেলের থেকে বিচ্ছিন্ন। 2 বছর এভাবেই কেটে গেল। আমি ধীরে ধীরে এই একাকিত্বের অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম। আমি ভাবলাম, চলো, কোনো ব্যাপার না, অন্তত আমার কাছে আমার কাজ আছে, আমার ফ্ল্যাট আছে, আমি নিজের খেয়াল রাখতে পারব। কিন্তু তারপর একদিন আমার অফিসে একটা কেস এলো যা আমাকে নাড়িয়ে দিল। এক মহিলার ক্লেম ছিল ওনার স্বামীর মৃত্যু এক সন্দেহজনক দুর্ঘটনায় হয়েছিল। মহিলার সন্দেহ ছিল যে ওনার ছেলে আর বৌমা মিলে হত্যা করেছে ইন্স্যুরেন্সের টাকা হাতানোর জন্য। আমি যখন সেই কেসের তদন্ত করলাম তখন জানতে পারলাম যে সত্যি সেই ছেলে আর বৌমা দুজনে মিলে বাবার হত্যার ষড়যন্ত্র করেছিল। ওদের ওপর অনেক ঋণ ছিল আর ওরা বাবার ইন্স্যুরেন্স আর সম্পত্তি চাইত। সেই কেসটি সমাধান করতে করতে আমার মনে একটা চিন্তা এলো, যদি কোনো ছেলে নিজের বাবার সাথে এমন করতে পারে তবে কি আমার ছেলেও? না, আমি ভাবলাম অভিষেক হয়তো আমার উপর রাগ করে আছে, কিন্তু ও এত নিচে নামতে পারে না। কিন্তু আমার মাথায় সন্দেহের বীজ বুনে দেওয়া হয়েছিল। পরের কয়েক মাস আমি অনেক চিন্তাভাবনা করলাম। তারপর আমি ঠিক করলাম যে আমাকে অভিষেকের ব্যাপারে কিছু তথ্য জোগাড় করা উচিত, শুধু এটা নিশ্চিত করার জন্য যে ও ঠিক আছে কিনা, ওর কোনো জিনিসের দরকার আছে কিনা। আমি ওর মা ছিলাম, আমার ওর জন্য চিন্তা হতো, যদিও ও আমার জন্য করত না। আমি আমার কিছু প্রফেশনাল কন্ট্যাক্টস ব্যবহার করলাম। ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর হওয়ার সুবাদে আমার কাছে অনেক ধরনের সোর্স ছিল,
ব্যাংকের লোক, প্রপার্টি ডিলার, লয়ার্স। আমি ধীরে ধীরে অভিষেকের ফাইন্যান্সিয়াল অবস্থা সম্পর্কে খোঁজ নিতে শুরু করলাম, আর যা জানতে পারলাম তাতে আমার চিন্তা আরও বেড়ে গেল। অভিষেকের উপর অনেক বড় ঋণ ছিল, প্রায় 40 লাখের। ও নিজের পেন্টহাউসও বন্ধক রেখে দিয়েছিল। ওর রিয়েল এস্টেটের বিজনেস ঠিকমতো চলছিল না। ওর অনেকগুলো প্রজেক্ট ফেল হয়ে গিয়েছিল। আর সবথেকে খারাপ বিষয় হল, ওর শ্বশুর ওকে যে টাকা ধার দিয়েছিলেন তা ফেরত চাইছিলেন। আমার মনে হলো যে হয়তো অভিষেকের সাহায্যের দরকার। আমি ভাবলাম যে আমি ওর সাথে যোগাযোগ করি, দেখি আমি কি কিছু সাহায্য করতে পারি। কিন্তু তারপর আমার মনে পড়ল যে ও আমার সাথে কেমন ব্যবহার করেছিল। ও আমার সাথে ফ্রড করার চেষ্টা করেছিল। ও আমার সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিল। আমি দ্বিধায় ছিলাম। একদিকে আমি নিজের ছেলের সাহায্য করতে চাইছিলাম, অন্যদিকে আমার ভয় ছিল যে ও আবার আমার সাথে ধোঁকা দেবে। তখনই আমার অফিসে আরও একটা কেস এলো, এক বৃদ্ধ মহিলার। ওনার ছেলে ওনাকে সম্পত্তি ট্রান্সফার করার জন্য চাপ দিয়েছিল, আর যখন উনি মানা করলেন তখন ছেলে ওনাকে ওল্ড এজ হোমে পাঠিয়ে দিল। মহিলার সমস্ত পেনশন, সমস্ত সেভিংস ছেলে নিজে রাখছিল। আমি সেই কেসটি সমাধানে লেগে গেলাম। যতই আমি তদন্ত করতে থাকলাম, ততই আমার উপলব্ধি হতে থাকল যে পরিবারের ভেতরের হিংসা আর শোষণ কতটা সাধারণ ব্যাপার। বৃদ্ধ বাবা মাকে তাদের নিজেদের সন্তানরা অসহায় দুর্বল ভেবে তাদের ফায়দা তোলে। আর তখনই আমার মনে একটা বিচার এলো। আমার ছেলেও কি আমাকে এভাবেই অসহায় ভাবে? ও কি আমার সম্পত্তি আর আমার টাকার পেছনে আছে? আমি ঠিক করলাম যে আমাকে আরও গভীরে গিয়ে তদন্ত করতে হবে, শুধু নিজের সুরক্ষার জন্য। 4 বছর কেটে গিয়েছিল রাজেন্দ্রজিকে হারানোর পর। আমি 56 বছরের ছিলাম। আমার কাছে এখন কিছু সেভিংস ছিল, রাজেন্দ্রজির ইন্স্যুরেন্স থেকে পাওয়া 65 লাখ, যা আমি আলাদা আলাদা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডিতে রেখেছিলাম, আমার ফ্ল্যাট, যার দাম এখন বাজারে প্রায় 85 লাখ, আর আমার নিজের পেনশন আর পিএফ, যা প্রায় 20-25 লাখ হতো। সব মিলিয়ে আমার কাছে প্রায় 1,70,00,000-এর সম্পত্তি আর সেভিংস ছিল। খুব বেশি নয়, কিন্তু একজন একা মহিলার জন্য যথেষ্ট ছিল। আর হঠাৎ আমি বুঝতে পারলাম যে হয়তো এটাই কারণ যে অভিষেক আমার থেকে দূরে আছে। ও অপেক্ষা করছে, আমার মরে যাওয়ার অপেক্ষা। এটি ভেবে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। কিন্তু আমি নিজেকে বোঝালাম যে হয়তো আমি ওভারথিঙ্ক করছি, হয়তো অভিষেক সত্যি শুধু ব্যস্ত আছে বা রাগ করে আছে। কিন্তু তারপর 6 বছর পূর্ণ হওয়ার পর এমন কিছু হলো যা আমার সমস্ত সন্দেহকে সত্যি করে দিল। আমি জানতে পারলাম যে অভিষেক একজন প্রাইভেট ইনভেস্টিগেটর হায়ার করেছে আমার ওপর নজরদারি করার জন্য। আমার এক পুরনো বন্ধু, যে সিকিউরিটির দুনিয়ায় কাজ করে, সে আমাকে জানালো, সাবিত্রী, কেউ তোমার ব্যাপারে অনেক তথ্য জোগাড় করার চেষ্টা করেছে, তোমার সেভিংস, তোমার প্রপার্টি, তোমার ব্যাংক অ্যাকাউন্টস, সব কিছু। আমি একটু ইনভেস্টিগেট করলাম তো জানতে পারলাম যে এই কাজ তোমার ছেলে করিয়েছে। আমার বুক বসে গেল। অভিষেক আমার ওপর নজরদারি করাচ্ছিল, মানে ওর মতলব ভালো ছিল না। আমি তৎক্ষণাৎ অ্যাকশন নিতে শুরু করলাম। সবথেকে আগে আমি আমার সম্পত্তির কাগজ চেক করলাম, দেখলাম যে সবকিছু আমার নামে আছে। ভালো। তারপর আমি নমিনি বদলে দিলাম। আগে আমি অভিষেককে নমিনি বানিয়েছিলাম, এখন আমি একটি চ্যারিটি ট্রাস্টকে নমিনি বানিয়ে দিলাম, এমন এক ট্রাস্ট যা বৃদ্ধ মহিলাদের সাহায্য করে। তারপর আমি আমার সমস্ত ফিক্সড ডিপোজিট বা এফডির ডিটেলস একটি সিক্রেট ফাইলে নোট করলাম। আমি একজন উকিল বন্ধুর সাথে দেখা করে নিজের উইল বা বসিয়তনামা বানালাম, এমন এক উইল যাতে পরিষ্কার লেখা ছিল যে আমার সমস্ত সম্পত্তি সেই ট্রাস্টে যাবে। অভিষেক কিছুই পাবে না যতক্ষণ না ও আমার কাছে ক্ষমা চাইছে আর ভালো সম্পর্ক তৈরি করছে। আমি আমার সমস্ত ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসের কপি বানালাম আর একটি সেফ ডিপোজিট লকারে রেখে দিলাম। আর সবথেকে গুরুত্বপূর্ণ, আমি একটা ডায়েরি লিখতে শুরু করলাম। প্রতিদিন আমি লিখতাম কি হলো, আমার কি সন্দেহ হচ্ছে, আমি কি অ্যাকশন নিলাম। আমি সেই ডায়েরি আমার উকিল বন্ধুর কাছে রেখে দিলাম, সাথে একটা চিঠি যাতে লেখা ছিল, যদি আমার হঠাৎ মৃত্যু হয় বা আমার কিছু হয়, তবে দয়া করে এই ডায়েরি পুলিশকে দিয়ে দিও আর অভিষেকের তদন্ত করিও। আমি জানতাম যে আমি হয়তো পাগল মনে হচ্ছি, আমার নিজের ছেলে আর আমি ওর ওপর সন্দেহ করছি, কিন্তু আমার ইনস্টিংক্ট আর আমার 30 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স আমাকে বলছিল যে আমি সঠিক দিশায় ভাবছি। আর তারপর 7 বছর পূর্ণ হওয়ার পর আমি আরও পাকা খবর পেলাম। একদিন আমি একটি প্রপার্টি রেজিস্ট্রেশন অফিসে একটি কেসের কাজে গিয়েছিলাম। সেখানে আমি দেখলাম যে অভিষেকও সেখানে এসেছে। আমি লুকিয়ে দেখতে থাকলাম। ও একজন লোকের সাথে কথা বলছিল যে একজন ডকুমেন্ট ফরজার বা নকল নথিপত্র প্রস্তুতকারক ছিল। আমি জানতাম, কারণ আমি আগে ওর বিরুদ্ধে কেস করেছিলাম।
আমি দূর থেকে ওদের কথাবার্তা শোনার চেষ্টা করলাম। আমি পরিষ্কার শুনতে পেলাম অভিষেক জিজ্ঞেস করছিল যে কারো মৃত্যুকে কি অ্যাক্সিডেন্ট হিসেবে দেখানো যেতে পারে। সেই লোকটি বলছিল যে হ্যাঁ, অনেক উপায় আছে। আমার পায়ের তলা মাটি সরে গেল। আমার নিজের ছেলে আমার হত্যার পরিকল্পনা করছিল। আমি দৌড়ে সেখান থেকে বেরোলাম। আমার হাত কাঁপছিল, দম ফেটে আসছিল। আমি সরাসরি নিজের গাড়িতে বসলাম আর বাড়ি চলে এলাম। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। আমি আমার হোম অফিসে বসে থাকলাম, ভাবতে থাকলাম আমার ছেলে, যাকে আমি নিজের গর্ভে রেখেছি, যাকে দুধ খাইয়েছি, যার জন্য আমি আমার জীবনের সমস্ত খুশিবাজি রেখেছিলাম, ও আমাকে মারতে চায় শুধু টাকার জন্য। আমার রাগ হলো, খুব রাগ, কিন্তু সাথে কষ্টও হলো। আমি কাঁদলাম, ঘণ্টার পর ঘণ্টা কাঁদলাম। রাজেন্দ্রজির ছবির দিকে তাকিয়ে বললাম, তুমি কোথায় চলে গেলে? তোমার দেখা উচিত ছিল যে তোমার ছেলে কি হয়ে গিয়েছে। কিন্তু কান্নাকাটি করলে কিছু হতো না, আমাকে আমার সুরক্ষার কথা ভাবতে হতো। পরের দিন থেকে আমি আরও বেশি সাবধানতা অবলম্বন করতে শুরু করলাম। আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমার কোনো বন্ধুকে বলতাম যে আমি কোথায় যাচ্ছি। আমি আমার ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিলাম। আমি আমার প্রতিবেশীদের বলে দিলাম যে যদি আমার ঘর থেকে কোনো অদ্ভুত শব্দ আসে তবে তারা যেন তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে। আমি আমার ডায়েরিতে সমস্ত ডিটেলস লিখলাম, অভিষেকের ফাইন্যান্সিয়াল প্রবলেমস, ওর নজরদারি, প্রপার্টি রেজিস্ট্রেশন অফিসে দেখা সেই লোকটা, সব কিছু। আর তারপর 7 বছর 6 মাস পর সেই দিনটি এলো যখন সব কিছু সামনে আসার কথা ছিল। একদিন আমার কাছে অভিষেকের ফোন এলো। আমি চমকে গেলাম, কারণ ও প্রায় 8 বছর পর আমাকে কল করেছিল। আমি ইতস্তত করে ফোন তুললাম। হ্যালো মাম্মি। অভিষেকের গলা ছিল, কিন্তু একটু আলাদা মনে হচ্ছিল, বেশি নরম, বেশি ভালোবাসা মাখানো। হ্যাঁ বেটা। আমার বুক ধরফড় করতে লাগল। মাম্মি, আমাকে আপনার কাছে ক্ষমা চাইতে হবে। আমি আপনার সাথে খুব ভুল করেছি। আমি গত 8 বছর ধরে খুব অশান্তিতে আছি। রুচিকা আর আমরা দুজনেই রিয়েলাইজ করেছি যে আমরা কত বড় ভুল করেছি। আপনি কি আমাকে ক্ষমা করে দেবেন? আমি অবাক হয়ে গেলাম। 8 বছর পর হঠাৎ ক্ষমা? কিছু তো গোলমাল আছে। বেটা, এটা হঠাৎ। মামি প্লিজ, আমি জানি আমি খুব খারাপ করেছি, কিন্তু এখন আমি চাই যে সব ঠিক হয়ে যাক। আপনি কি কাল আমাদের বাড়িতে ডিনারে আসতে পারেন? আমি আর রুচিকা, আমরা দুজনেই আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। আমার মাথায় অ্যালার্ম বাজতে শুরু করল। কিন্তু আমি শান্ত গলায় বললাম, ঠিক আছে বেটা, আমি আসব। থ্যাংক ইউ মাম্মি। কাল সন্ধে 8টার সময় আমি তোমার অপেক্ষা করব। ফোন কেটে গেল। আমি ওখানেই বসে থাকলাম, ভাবতে থাকলাম। আমি জানতাম যে এই ক্ষমা চাওয়া মিথ্যে। অভিষেক কিছু পরিকল্পনা করছে, কিন্তু কি, আর আমিই বা কি করব? আমি তৎক্ষণাৎ আমার উকিল বন্ধুকে ফোন করলাম। অরুণ ভাই, আমাকে আপনার সাথে দেখা করতে হবে, তাড়াতাড়ি। আমি ওনার অফিসে গেলাম এবং সব কথা জানালাম। অরুণ ভাই বললেন, সাবিত্রী, তুমি একদম ঠিক ভাবছ, তোমাকে খুব সাবধান থাকতে হবে। আমার পরামর্শ হল তুমি ওখানে যেও না। না অরুণ ভাই, আমি যাব, কিন্তু প্রস্তুতির সাথে। যদি অভিষেক সত্যি কিছু পরিকল্পনা করে থাকে, তবে আমার প্রমাণ চাই। আমি একটা পরিকল্পনা করলাম। আমি অভিষেকের বাড়ি যাব, কিন্তু নিজের সাথে একটা ছোট ভয়েস রেকর্ডার নিয়ে যাব। আমি একটা স্মার্ট ওয়াচ কিনব যাতে রেকর্ডিং ফিচার আছে, আর আমি আমার লোকেশন অরুণ ভাইকে শেয়ার করব। যদি আমি 1 ঘন্টার মধ্যে ফিরে না আসি, তবে উনি পুলিশকে কল করবেন। পরের দিন আমি তৈরি হলাম। আমি সাধারণ একটা স্যুট পরলাম, চুল বাঁধলাম, হালকা মেকআপ করলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি সাহস সঞ্চয় করলাম। আমি আমার স্মার্ট ওয়াচ পরলাম, যাতে রেকর্ডিং শুরু করে দিলাম। আমি অরুণ ভাইকে মেসেজ করলাম, আমি যাচ্ছি, 1 ঘন্টার মধ্যে যদি আমি কল না করি তবে পুলিশ ডেকে নেবেন। সন্ধে 7টার সময় আমি নিজের গাড়িতে বসে গুড়গাঁও সেক্টর 56-এর দিকে রওনা হলাম। রাস্তা ভর আমি ভাবতে থাকলাম কি হবে, অভিষেক কি সত্যি আমার ক্ষতি করতে চায়? যখন আমি ওর সোসাইটিতে পৌঁছালাম তখন গার্ড আমাকে চিনে ফেলল। ম্যাডাম, আপনি আসুন, সাহেব বলেছিলেন যে আপনি আসবেন, যান। আমি অবাক হলাম যে এবারও আটকালো না। আমি লিফট দিয়ে ওপরে গেলাম, 7ম তলা, পেন্ট হাউস নাম্বার 700। যেমন যেমন আমি দরজার কাছে পৌঁছালাম, আমার বুক জোরে ধরফড় করতে লাগল। আমি দরজার বেল বাজালাম। এতক্ষণে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমার পরিস্থিতি কতটা বিপজ্জনক ছিল, কিন্তু আসল খেলা এবার শুরু হতে চলেছে। যদি আপনারা জানতে চান যে আমি কিভাবে নিজের প্রাণ বাঁচালাম আর নিজের ছেলের ষড়যন্ত্র কিভাবে ফাঁস করলাম, তবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দরজা খুলল, কিন্তু অভিষেক নয়, বরং একজন পরিচারিকা দেখা গেল। ও প্রায় 40 বছর বয়সী এক মহিলা ছিল। যেমনই ও আমাকে দেখল, ওর মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। আপনি সাবিত্রী ম্যাডাম? ও নিচু স্বরে জিজ্ঞেস করল। হ্যাঁ আমি।
অভিষেক আমাকে ডেকেছে। পরিচারিকা এদিক ওদিক তাকালো, যেন ও চেক করছে কেউ দেখছে কিনা। তারপরও একদম কাছে এসে আমার হাত ধরে ফেলল। ম্যাডাম, ভেতরে আসবেন না, প্লিজ, ভগবানের দোহাই, ভেতরে আসবেন না। আমি চমকে গেলাম। কি? কেন? পরিচারিকার চোখে জল এসে গেল। ম্যাডাম, আমার নাম কমলা। সাহেব আর ম্যাডাম দুজনে ভেতরে কারুর সাথে কথা বলছেন, আমি শুনছিলাম। ওরা আপনাকে মারার পরিকল্পনা করছে, খাবারে বিষ মেশানোর কথা হচ্ছে। আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার আন্দাজ ঠিক ছিল। কি? আমার গলা কেঁপে গেল। কমলা কাঁদতে লাগল। ম্যাডাম, আপনি আমার মেয়ের চিকিৎসার জন্য টাকা দিয়েছিলেন, মনে আছে আপনার? ৮ বছর আগে যখন আপনি এখানে এসেছিলেন আর আমার মেয়ে অসুস্থ ছিল, আপনি আমাকে ১০,০০০ টাকা দিয়েছিলেন। আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আমি দেখতে পারবো না যে আপনার সাথে খারাপ কিছু হোক। আমার মনে পড়ল, হ্যাঁ, আমি অভিষেকের বাড়ি এসেছিলাম আর কমলা কাঁদছিল, কারণ ওর মেয়ের ডেঙ্গু হয়েছিল আর ওর কাছে চিকিৎসার টাকা ছিল না। আমি ওকে টাকা দিয়েছিলাম। আমি জানতাম না যে সেই একটা ছোট্ট সাহায্য আজ আমার প্রাণ বাঁচাবে। কমলা, তুমি যা শুনেছ তা একটু বিস্তারিত বলো। কমলা এদিক ওদিক তাকালো। ম্যাডাম, তাড়াতাড়ি এখান থেকে চলে যান, আমি পরে আপনাকে সব বলবো, কিন্তু এখন যদি সাহেব দেখে নেন যে আমি আপনাকে তাড়িয়ে দিচ্ছি, তবে আমাকে চাকরি থেকে বের করে দেবেন আর হতে পারে আমাকেও। ঠিক আছে কমলা, আমি যাচ্ছি, কিন্তু তুমি আমাকে ফোন করো। আমি তাড়াতাড়ি নিজের নম্বর একটা কাগজে লিখে ওকে দিলাম। আমি দ্রুত পেছনে ফিরলাম আর লিফটের দিকে দৌড়ালাম। আমার বুক এত জোরে ধরফর করছিল যে আমার মনে হলো হয়তো হার্ট অ্যাট্যাক হয়ে যাবে। আমি লিফটে বসলাম আর নিচে পৌঁছালাম। তারপর আমি নিজের গাড়ির দিকে দৌড়ালাম, কিন্তু গাড়িতে বসার বদলে আমি ভাবলাম আমার প্রমাণ চাই। যদি আমি এভাবেই চলে যাই তবে আমার কাছে কিছুই থাকবে না, শুধু কমলার কথা আর আমার সন্দেহ। আমি দেখলাম যে পার্কিংয়ে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। আমি একটা বড় এসইউভির পেছনে লুকিয়ে পড়লাম। ওখান থেকে অভিষেকের ফ্ল্যাটের জানালা দেখা যাচ্ছিল। আমি আমার ঘড়ির রেকর্ডিং চালু করলাম আর জুম করে দেখার চেষ্টা করলাম। ১৫ মিনিট পর্যন্ত আমি ওখানে বসে থাকলাম। আমার দম ফেটে আসছিল, ঘাম হচ্ছিল। তারপর আমি দেখলাম জানালার কাছে অভিষেক দাঁড়িয়েছিল আর ওর সাথে রুচিকা এবং একজন লোক ছিল যে স্যুট পরেছিল, হয়তো উকিল। আমি মন দিয়ে দেখতে থাকলাম। ওরা কিছু পেপারস দেখছিল, কথা বলছিল। আমি ঠোঁট পড়ে কথা বুঝতে ভালো ছিলাম না, কিন্তু ওদের অভিব্যক্তি দেখে পরিষ্কার ছিল যে ওরা কিছু গম্ভীর পরিকল্পনা করছে। তারপর হঠাৎ অভিষেক জানালার বাইরে তাকালো। আমি ঝট করে আরও নিচে লুকিয়ে পড়লাম। আমার বুক কেঁপে উঠল। ও কি আমাকে দেখে ফেলল? ২ মিনিট পর আমি আবার উকি দিলাম। অভিষেক এখন জানালার কাছে ছিল না, কিন্তু সেই স্যুট পরা লোকটা ছিল আর ও ফোনে কথা বলছিল। আমি আরও ৫ মিনিট ওখানে দাঁড়ালাম। তারপর আমার অরুণ ভাইয়ের ফোন এলো। সাবিত্রী, তুমি ঠিক আছো? ১ ঘন্টা হয়ে গিয়েছে। আমি ফিসফিস করে বললাম, হ্যাঁ, আমি ঠিক আছি, আমি পার্কিংয়ে আছি, কিছুক্ষণ পর বেরোচ্ছি। তারপর আমি নিজের গাড়িতে বসার সিদ্ধান্ত নিলাম, কিন্তু তখনই আমার কমলার ফোন এলো। ম্যাডাম, আপনি কোথায়? সাহেব খুব রেগে আছেন, উনি বলছেন যে আপনি এলেন না কেন। উনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমি আপনাকে কি বলেছি। ম্যাডাম, আমার খুব ভয় লাগছে। কমলা, তুমি ঘাবড়াও না, তুমি অভিষেককে কি বলেছ? আমি বলেছি যে আমি দরজা খুলেছিলাম, কিন্তু কেউ ছিল না, হয়তো ভুল করে বেল বেজে গিয়েছিল, কিন্তু সাহেবের সন্দেহ হচ্ছে। তুমি বাহানা বানিয়ে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যাও, অসুস্থতার বাহানা করে দাও আর কাল আমার সাথে দেখা করো। জি ম্যাডাম। ফোন কেটে গেল। আমি তাড়াতাড়ি নিজের গাড়ি স্টার্ট করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি পৌঁছে আমি সরাসরি নিজের হোম অফিসে গেলাম আর নিজের স্মার্ট ওয়াচের রেকর্ডিং চেক করলাম। আমি কমলার গলা পরিষ্কার শুনতে পাচ্ছিলাম, ভেতরে আসবেন না, ওরা আপনাকে মারার পরিকল্পনা করছে, খাবারে বিষ। এটা প্রমাণ ছিল, পাকা প্রমাণ নয়, কিন্তু আমার পরবর্তী তদন্তের জন্য যথেষ্ট ছিল। পরের দিন কমলা আমার সাথে একটা কফি শপে দেখা করল। ও খুব ভয় পেয়েছিল। আমি ওকে শান্ত করলাম আর জিজ্ঞেস করলাম ও কি শুনেছিল। কমলা জানালো, ম্যাডাম, কাল সন্ধ্যায় সাহেবের বাড়িতে একজন উকিল এসেছিলেন, নাম ছিল মিশ্রজি। ওরা ৩ জন, সাহেব, রুচিকা ম্যাডাম আর ওই উকিল, বেডরুমে বন্ধ হয়ে কথা বলছিলেন, কিন্তু দরজা পুরোপুরি বন্ধ ছিল না, সামান্য খোলা ছিল। আমি বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনছিলাম। কি কথা হচ্ছিল? ম্যাডাম, সাহেব বলছিলেন যে ওনার ৪০ লাখ টাকা চাই, নইলে ওনার বিজনেস ডুবে যাবে। ওনার শ্বশুরজি আলটিমেটাম দিয়ে দিয়েছেন যে যদি ১ মাসের মধ্যে টাকা ফেরত না আসে তবে উনি কোর্টে যাবেন, আর সেই সাথে রুচিকা ম্যাডামের ডিভোর্সও হয়ে যেতে পারে। তারপর রুচিকা ম্যাডাম বললেন, তবে নিজের মায়ের কাছে চেয়ে নাও না টাকা। সাহেব বললেন, ও দেবেন না, উনি আগেই আমার নমিনি সরিয়ে দিয়েছেন সব জায়গা থেকে, আমি জানতে পেরেছি। তখন সেই উকিল বললেন, তবে একটাই রাস্তা আছে, ওনার মৃত্যু হওয়া উচিত, আর সেটাও এমনভাবেই যাতে অ্যাক্সিডেন্ট মনে হয়।
আমার রক্ত হিম হয়ে গেল। ওরা সত্যি আমার হত্যার কথা বলছিল। আর তারপর কি হলো? তারপর সাহেব বললেন, কিন্তু কিভাবে? সেই উকিল বললেন, সবথেকে সহজ উপায় হল বিষ খাবারে মিশিয়ে দাও, এমন বিষ যা হার্ট অ্যাটাকের মতো মনে হবে। বৃদ্ধ মহিলার হার্ট অ্যাটাকে মৃত্যু, কারও সন্দেহ হবে না। রুচিকা ম্যাডাম বললেন, আর প্রপার্টি? উকিল বললেন, আমি একটা জাল উইল বানিয়েছি যাতে লেখা আছে যে সাবিত্রীজি সমস্ত প্রপার্টি অভিষেকের নামে করে দিয়েছেন। আমি ওটা রেজিস্টার করিয়ে দেব। ও মাই গড, আমি সাদমায় ছিলাম। ম্যাডাম, সেই জন্যই আমি আপনাকে ভেতরে ঢুকতে দিইনি, ওরা আপনাকে মেরে ফেলত। আমি কমলার হাত ধরলাম। কমলা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমি কখনো ভুলব না এটা। এখন আমি জানতাম আমাকে কি করতে হবে। আমাকে শুধু নিজের প্রাণ বাঁচাতে হবে না, বরং অভিষেককে ওর কর্মের শাস্তিও দিতে হবে। আমি তৎক্ষণাৎ অরুণ ভাইকে ডাকলাম আর সব কথা বললাম। উনি বললেন, সাবিত্রী, এটা খুব গুরুতর ব্যাপার, আমাদের পুলিশে যাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আগে আমার আরও প্রমাণ চাই। কমলার সাক্ষ্য যথেষ্ট নয়, আমার ওই উকিলের পরিচয় চাই, ওই জাল উইল চাই, আর যদি সম্ভব হয় তবে অভিষেকের স্বীকারোক্তিও চাই। তুমি এটা কিভাবে করবে? আমি হাসি মুখে বললাম, অরুণ ভাই, আমি ২৫ বছর ধরে ইন্স্যুরেন্স ফ্রড তদন্ত করছি, আমি জানি কিভাবে প্রমাণ জোগাড় করতে হয়। পরের ২ সপ্তাহ আমি পুরো প্ল্যানিং করলাম। সবথেকে আগে আমি কমলার থেকে সেই উকিলের নাম আর ডিটেলস বের করলাম। ওর নাম ছিল বিনোদ মিশ্র, আর ও গুড়গাঁওতেই প্র্যাকটিস করত। আমি আমার কিছু কন্ট্যাক্টসের মাধ্যমে ওর পুরো ব্যাকগ্রাউন্ড চেক করলাম। জানা গেল যে ও আগেও অনেক জালিয়াতি কেসে ফেসেছিল, কিন্তু প্রতিবার বেঁচে গিয়েছে কারণ ওর কাছে টাকাওয়ালা ক্লায়েন্ট ছিল। তারপর আমি কমলাকে বললাম যে ও যেন অভিষেকের বাড়িতে সাবধানে নজর রাখে, কোথাও কোনো ডকুমেন্ট, কোনো পেপার কিছুও পেলে যেন আমাকে জানায়। কমলা খুব পরিশ্রম করে কাজ করল। একদিনও অভিষেকের স্টাডি রুমে একটা ফাইল পেল যাতে কিছু নথিপত্র ছিল। ও লুকিয়ে ওগুলোর ফটো তুলে আমাকে পাঠালো। আমি ফটো দেখলাম আর আমার সন্দেহ সত্যি প্রমাণিত হল। ওটা জাল উইল ছিল, তাতে আমার জাল সই ছিল আর লেখা ছিল যে আমি আমার সমস্ত সম্পত্তি অভিষেককে দিচ্ছি। তারিখ ছিল ২ মাস আগের। এটা যথেষ্ট প্রমাণ ছিল, কিন্তু আমি আরও চেয়েছিলাম। আমি চেয়েছিলাম অভিষেক নিজের মুখে নিজের অপরাধ কবুল করুক। তাই আমি আরও একটা প্ল্যান করলাম। আমি অভিষেককে ফোন করলাম। হ্যালো বেটা, আমি বলছি। অভিষেক চমকে গেল। মাম্মি, আপনি সেদিন এলেন না কেন? বেটা, আমার হঠাৎ শরীর খারাপ হয়ে গিয়েছিল, সরি, আমি জানাতে পারিনি। কিন্তু এখন আমি ঠিক আছি। আমি কি কাল আসতে পারি? কাল? অভিষেকের গলায় ইতস্তত ভাব ছিল। হ্যাঁ বেটা, আমি সত্যি তোমার সাথে দেখা করতে চাই, আর আমি তোমার সাথে কিছু কথাও বলতে চাই, ফাইন্যান্সিয়াল সাহায্যের ব্যাপারে। হঠাৎ অভিষেকের গলায় উৎসাহ চলে এলো। সত্যি মাম্মি, আপনি আমার সাহায্য করবেন? হ্যাঁ বেটা, কিন্তু আমি বাড়িতে আসব না। চলো কোথাও বাইরে দেখা করি। তোমার অফিসে? অফিসে? কেন? বেটা, অফিসিয়াল কথা তো, আর আমাকে তোমার অফিসও দেখতে হবে। তুমি কোথায় কাজ করো, কেমন বিজনেস, সব দেখতে হবে। অভিষেক একটু ভেবে বলল, ঠিক আছে মাম্মি, কাল সন্ধে ৫টার সময়। আমার অফিস হলো গুড়গাঁও সাইবার সিটিতে গ্রাউন্ড ফ্লোর। ঠিক আছে বেটা, আমি আসব। ফোন কেটে গেল। আমি তৎক্ষণাৎ অরুণ ভাইকে ফোন করলাম, তৈরি হয়ে যান, কাল বড় দিন। পরের দিন আমি অনেক প্রস্তুতির সাথে বেরোলাম। আমি আবার আমার স্মার্ট ওয়াচ পরলাম, রেকর্ডিং চালু করলাম। আমি অরুণ ভাইকে বললাম যেন উনি পুলিশকে স্ট্যান্ড বাইতে রাখেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ, আমি আমার এক ইন্স্যুরেন্স ফ্রড ইনভেস্টিগেটর সহকর্মী রিনাকে ডাকলাম, যে ভিডিও রেকর্ডিংয়ে এক্সপার্ট ছিল। ও একটা মাইক্রো ক্যামেরা আমার পার্সে লাগিয়ে দিল। সন্ধে ৫টার সময় আমি অভিষেকের অফিসে পৌঁছলাম। এটা একটা ছোট অফিস ছিল, মাত্র ২টো রুম। রিসেপশনে কেউ ছিল না। আমি ভেতরে উঁকি দিলাম তো দেখলাম অভিষেক নিজের টেবিলে বসে আছে। ওর সাথে রুচিকাও ছিল। মাম্মি, আসুন, অভিষেক হাসি মুখে বলল, কিন্তু সেই হাসি ছিল মেকি। আমি ভেতরে গেলাম আর চেয়ারে বসলাম। বেটা, কেমন আছো তোমরা দুজনে? ব্যাস ঠিক আছি মাম্মি, রুচিকা বলল। ওর গলায়ও সেই মেকি ভাম ছিল। অভিষেক সরাসরি কথায় চলে এলো। মাম্মি, আপনি ফোনে বলেছিলেন যে আপনি ফাইন্যান্সিয়াল সাহায্য করবেন। আমার সত্যি খুব দরকার। আমার বিজনেস একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কত টাকা চাই বেটা? ৪০ লাখ। আমি চুপ থাকলাম। তারপর ধীরে ধীরে বললাম, ৪০ লাখ অনেক বড় অঙ্ক বেটা। মাম্মি, আমি জানি, কিন্তু আমি ফেরত দিয়ে দেব। প্লিজ মাম্মি, আমার সাহায্য করুন। আমি গভীর শ্বাস নিলাম। অভিষেক, আমি তোমার সাহায্য করতে চাই, কিন্তু আগে আমাকে কিছু বিষয় বুঝতে হবে। তুমি ৮ বছর ধরে আমার সাথে কথা কেন বলনি? তুমি আমাকে এত কষ্ট কেন দিলে? অভিষেকের হাসি ফিকে হয়ে গেল। মাম্মি, ওসব পুরনো কথা। আমি ভুল ছিলাম, আমাকে ক্ষমা করে দিন। আর তুমি আমার সই জাল কেন করলে? ইন্স্যুরেন্সের টাকা আমার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা কেন করলে? অভিষেকের মুখ শক্ত হয়ে গেল।
মামি, আপনি আবার পুরনো কথা কেন তুলছেন? আমি ক্ষমা চেয়ে নিলাম তো। তো কি ক্ষমা চেয়ে নিলেই সব মাফ হয়ে যায়? অভিষেক, তুমি আমার সাথে ফ্রড করেছ। তুমি আমাকে একা ছেড়ে দিয়েছ যখন আমার তোমাকে সবথেকে বেশি দরকার ছিল। রুচিকা বলল, মাম্মিজি, যদি আপনি সাহায্য করতে না চান তবে সরাসরি বলে দিন। এই ড্রামা করার কি দরকার? আমি রুচিকার দিকে তাকালাম। রুচিকা, আমি তোমার সাথে কথা বলছি না। অভিষেক দাঁড়িয়ে পড়ল। মাম্মি, সোজা কথা বলুন, আপনি সাহায্য করবেন কি না? আমি শান্ত গলায় বললাম, না। অভিষেকের মুখ লাল হয়ে গেল। কি? তবে আপনি এখানে কেন এলেন? আমি এখানে এলাম কারণ আমাকে তোমার আসল মতলব জানতে হয়েছিল, আর এখন আমি তা জেনে গিয়েছি। রুচিকা ব্যঙ্গ করে বলল, বাহ মাম্মিজি, খুব বড় ইনভেস্টিগেটর হয়ে ফিরছেন তো। আমি রুচিকার দিকে ফিরলাম। হ্যাঁ রুচিকা, আমি ইনভেস্টিগেটর, আর আমি সব জানতে পেরেছি। অভিষেক আর রুচিকা একে অপরের দিকে তাকালো। ওদের মুখে আতঙ্ক ছিল। কি জানতে পেরেছেন? অভিষেক জিজ্ঞেস করল, কিন্তু ওর গলা কাঁপছিল। আমি আমার পার্স থেকে কিছু পেপার বের করলাম। এই দেখো, তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 40 লাখের ধার। তোমার শ্বশুর তোমাকে আল্টিমেটাম দিয়েছেন। তোমার পেন্ট হাউস বন্ধক আছে, আর তোমার বিজনেস প্রায় ডুবে গিয়েছে। অভিষেক থতমত খেয়ে গেল। আপনি আপনি এসব কিভাবে? আমি বললাম না আমি ইনভেস্টিগেটর। আর এই দেখো, আমি আরও একটা পেপার বের করলাম। এটা তোমার জাল উইল, যা তুমি আর তোমার উকিল মিশ্র মিলে বানিয়েছ। আমার জাল সই করেছ এতে। অভিষেক ফ্যাকাশে হয়ে গেল। মাম্মি, এটা এটা আর সব থেকে গুরুত্বপূর্ণ, আমি আমার স্মার্ট ওয়াচ দেখালাম। আমার কাছে রেকর্ডিং আছে। তোমার পরিচারিকা কমলা যা শুনেছিল, যে তোমরা আমাকে মারার পরিকল্পনা করছিলে, খাবারে বিষ মিশিয়ে, যাতে তোমরা আমার প্রপার্টি পেয়ে যাও। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। অভিষেক আর রুচিকা একদম স্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ অভিষেক বলল, এই সব মিথ্যে, কমলা মিথ্যে বলছে, আর এই পেপারসও জাল। আমি শান্তিতে বললাম, অভি, এখন মিথ্যে বলে কোনো লাভ নেই, তোমার খেলা শেষ হয়ে গিয়েছে। রুচিকা চিৎকার করল, আপনি আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন। আপনি একজন বুড়ি মেয়ে, আপনি কিচ্ছু জানেন না। আমি রুচিকার চোখের দিকে তাকালাম। রুচিকা, আমি হয়তো বুড়ি, কিন্তু বোকা নই। তোমরা দুজন ভেবেছিলে যে আমি একজন দুর্বল, অসহায় মহিলা, যাকে সহজে শেষ করা যাবে। কিন্তু তোমরা ভুলে গিয়েছিলে যে আমি 25 বছর ধরে মানুষের চাল ধরে আসছি। অভিষেক একটা শেষ চেষ্টা করল। মাম্মি, যদি আপনি আমার সাহায্য না করেন তবে আমি বরবাদ হয়ে যাব। আমি আপনার ছেলে। আপনি কি আমাকে ডুবতে দেখতে পারেন? আমার মনে এক মুহূর্তের জন্য কষ্ট হলো। ও সত্যি আমার ছেলে ছিল। কিন্তু তারপর আমার মনে পড়ল, ও কি করার চেষ্টা করেছিল। ও আমাকে মারতে চেয়েছিল। অভিষেক, তুমি নিজেকে বরবাদ করেছ। তোমার লোভ আর তোমার বেইমানি তোমাকে এখানে পৌঁছে দিয়েছে। আমি তোমাকে এতে সাহায্য করতে পারব না। তখনই দরজা খুলল। অরুণ ভাই ভেতরে এলেন, আর ওনার সাথে দুজন পুলিশ ছিল। অভিষেক আর রুচিকার চোখ ছানাবড়া হয়ে গেল। অরুণ ভাই বললেন, অভিষেক চৌহান, রুচিকা চৌহান, আপনাদের দুজনের ওপর হত্যার ষড়যন্ত্র করা আর নথিপত্র জালিয়াতির অভিযোগ আছে। আপনারা গ্রেপ্তার। অভিষেক চিৎকার করল, না, এসব ভুল বোঝানুঝি। পুলিশ অফিসার ওনার কথা শুনলেন না। ওনারা অভিষেক আর রুচিকাকে হাতকড়া পরিয়ে দিলেন। যখন ওনারা দুজনকে নিয়ে যাচ্ছিলেন, অভিষেক পেছনে ফিরে আমার দিকে তাকাল। ওর চোখে রাগ ছিল, ঘৃণা ছিল, কিন্তু সাথে এক অদ্ভুত হেরে যাওয়া দৃষ্টিও ছিল। মাম্মি, আপনি এটা কি করলেন? আমি আপনার ছেলে। আমার চোখে জল এসে গেল, কিন্তু আমি তা আটকে নিলাম। আমি নিচু স্বরে বললাম, অভিষেক, যেদিন তুমি আমাকে মারার সিদ্ধান্ত নিয়েছিলে সেদিন তুমি আমার ছেলে ছিলে না। ও চলে গিয়েছে। পুলিশ ওকে আর রুচিকাকে নিয়ে গেল। আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম। অরুণ ভাই আমার কাঁধ চাপড়ালেন। সাবিত্রী, তুমি ঠিক করেছ। আমি কাঁদতে শুরু করলাম। ঘণ্টার পর ঘণ্টা যে কষ্ট আমি ভেতরে চেপে রেখেছিলাম তা সব বাইরে বেরিয়ে এলো। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদলাম। আমার ছেলে, যাকে আমি এত ভালোবাসা দিয়েছি, সে আমাকে মারতে চেয়েছিল, আর আজ আমাকে ওকে পুলিশের হাতে তুলে দিতে হলো। অরুণ ভাই আমাকে সামলালেন আর গাড়িতে বসালেন। বাড়ি পর্যন্ত উনি আমাকে নিয়ে এলেন। পরের 2 মাস খুব কঠিন ছিল। কেস চলল। অভিষেক আর রুচিকা সব রকমভাবে বাঁচার চেষ্টা করল, কিন্তু প্রমাণ এত পাকা ছিল যে ওরা বাঁচতে পারল না। বিনোদ মিশ্র, সেই উকিলও ধরা পড়ল। ওর বিরুদ্ধেও কেস চলল। ও শুধু এই কেসে নয়, বরং আরও অনেক পুরনো জালিয়াতি কেসে সাজা পেল। ওর ওকালতির লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। কোর্ট অভিষেক আর রুচিকাকে 3 বছরের সাজা শোনাল হত্যার ষড়যন্ত্র করার জন্য। সেই সাথে নথিপত্র জালিয়াতির জন্য আলাদাভাবে কেস চলল। অভিষেকের সমস্ত সম্পত্তি নিলাম হয়ে গেল। ওর পেন্টহাউস বিক্রি হয়ে গেল ঋণ মেটানোর জন্য। তবুও ঋণ পুরোপুরি শোধ হল না।
ওর বিজনেস পুরোপুরি বরবাদ হয়ে গেল। ওর সমস্ত বিজনেস পার্টনাররা ওর সাথে সম্পর্ক ভেঙে দিল। রুচিকার বাবা এত লজ্জিত হলেন যে উনি রুচিকার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। উনি বললেন, আমরা তোমাকে এত ভালোবাসা দিয়েছি, এত সব দিয়েছি, আর তুমি এটা করলে? তুমি আমাদের মেয়ে নও। রুচিকার পরিবার ওকে ত্যাগ করল। ওর সমস্ত প্রতিপত্তি, সমস্ত সম্মান শেষ হয়ে গেল। সোসাইটিতে, অভিষেকের প্রতিবেশীদের মধ্যে, ওর বন্ধুদের মধ্যে সব জায়গায় কথা ছড়িয়ে পড়ল যে ও নিজের মাকে মারার চেষ্টা করেছে। লোক ঘৃণার চোখে দেখতে লাগল। কেউ ওর সাথে বা ওর পরিবারের সাথে কথা বলল না। 3 বছরের সাজার পর যখন অভিষেক জেল থেকে বাইরে এলো, তখন ওর কাছে কিছু বেঁচে ছিল না। না টাকা, না ঘর, না সম্মান, না পরিবার। রুচিকা জেলেই ওর থেকে ডিভোর্স নিয়ে নিয়েছিল। ও এখন একা ছিল। কোনো ছোট শহরে লুকিয়ে থাকত, কারণ গুড়গাঁওতে সবাই ওকে চিনত। অভিষেককে গুড়গাঁওয়ে বাইরের দিকে একটা ছোট ঘর ভাড়া নিতে হলো। ও কোনো ভালো চাকরি পেল না, কারণ ওর ক্রিমিনাল রেকর্ড ছিল। ও ছোটখাটো কাজ করতে লাগল। যে লোক একসময় কোটি কোটি টাকার সম্পত্তির স্বপ্ন দেখত, সে এখন কষ্টে পেট ভরার মতো উপার্জন করতে পারত। ওর শরীরও খারাপ হয়ে গেল। জেলে আর বাইরে বেরোনোর পরের মানসিক চাপ ওর জীবন ওকে ভেঙে দিল। ও অসুস্থ থাকতে শুরু করল, কিন্তু চিকিৎসার জন্য টাকা ছিল না। কখনো কখনো লোক ওকে চিনে ফেলত, আরে এটা তো ওই যে নিজের মাকে। আর তারপর সবাই ওর থেকে দূরে সরে যেত। কেউ ওর সাথে বন্ধুত্ব করত না, কেউ ওকে বিশ্বাস করত না। অভিষেকের শ্বশুর এখনও ওর থেকে বাকি টাকা চাইলেন। এখন কোর্ট কেস চলছে, আর অভিষেক হারছে। ওর কাছে দেওয়ার মতো কিছু ছিল না। একদিন আমি জানতে পারলাম যে অভিষেক অসুস্থ, ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার। আমার মনে এক মুহূর্তের জন্য মায়া হলো, কিন্তু তারপর আমার মনে পড়ল ও যা করার চেষ্টা করেছিল। আমি ওর সাথে কখনো যোগাযোগ করিনি, আর ও নিজেও করেনি। আমাদের দুজনের মধ্যে এখন আর কোনো সম্পর্ক বেঁচে ছিল না। আর আমার জীবনও বদলে গিয়েছে, কিন্তু ভালোভাবে। আমি আমার ফ্ল্যাটেই থাকি। আমার চাকরিতে আমি এখনও কাজ করছি, এখন পুরো উৎসাহের সাথে। আমার সহকর্মীরা আমাকে সম্মান করেন। অনেক লোক আমার কাছে পরামর্শ নিতে আসেন। বৃদ্ধ মহিলারা, যারা নিজেদের সন্তানদের জন্য বিরক্ত, যারা ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ অর্থাৎ আর্থিক শোষণ সহ্য করছেন। আমি একটা ছোট সাপোর্ট গ্রুপ শুরু করেছি বৃদ্ধ মহিলাদের জন্য, যারা নিজেদের পরিবারে শোষিত। আমরা প্রতি মাসে দেখা করি, একে অপরের পাশে দাঁড়াই, আইনি পরামর্শ দিই, একে অপরকে সাহস দিই। কমলা এখনও আমার বন্ধু। ওর মেয়ে এখন বড় হয়েছে, কলেজে পড়ে। আমি ওর পড়াশোনায় সাহায্য করেছি। কমলা বলে, ম্যাডাম, আপনি আমার জন্য ভগবান। আপনি আমার জীবন বদলে দিয়েছেন। আমার প্রতিবেশীরা এখন আমার খুব খেয়াল রাখেন। ওরা জানেন যে আমি কি সহ্য করেছি। ওরা আমাকে একা ছাড়েন না। উৎসবগুলোতে আমাকে ডাকেন, ছোট ছোট উপহার দেন। আমি আমার উইলের সব কিছু সেই চ্যারিটি ট্রাস্টকে দিয়ে দিয়েছি, যারা বৃদ্ধ মহিলাদের সাহায্য করে। আমি চাই যে আমার সম্পত্তি দিয়ে আরও অনেক মহিলার সাহায্য হোক। সন্ধ্যায় যখন আমি আমার ছোট হোম অফিসে বসি, তখন আমি আর কাঁদি না। আমি শান্তি অনুভব করি। রাজেন্দ্রজির ছবির দিকে তাকিয়ে আমি হাসি। দেখলে, আমি নিজের খেয়াল রেখেছি, আমি মজবুত হয়েছি। কখনো কখনো আমি অভিষেকের ছোটবেলার ছবি দেখি। সেই ছোট বাচ্চাটা যে আমার সাথে লেপ্টে থাকত। আমার দুঃখ হয় যে সেই বাচ্চাটা কোথায় হারিয়ে গেল। কিন্তু আমার অনুশোচনা নেই যে আমি কি করেছি। আমি আমার জীবন বাঁচিয়েছি, আর সাথে এক বড় শিক্ষা দিয়েছি যে বৃদ্ধ বাবা মা অসহায় হন না, তারা নিজেদের খেয়াল রাখতে পারেন। আজ যখন আমি এই পুরো গল্পটা ভাবি, তখন আমার অনেক কিছু উপলব্ধি হয়। সবথেকে প্রথম কথা, কখনো নিজের সন্তানদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। ভালোবাসা দিন, কিন্তু সাবধানও থাকুন। আজকের যুগে টাকার লোভ এত বেড়ে গিয়েছে যে লোক নিজেদের সম্পর্কও ভুলে যায়। দ্বিতীয় কথা, নিজের সম্পত্তি আর টাকার বিষয়ে সব সময় সতর্ক থাকুন। নিজের সমস্ত ডকুমেন্টস নিজের কাছে রাখুন। নমিনেশন ভেবে চিন্তে করুন, আর যদি দরকার হয় তবে বদলাতে ভয় পাবেন না। তৃতীয় কথা, যদি আপনার কারো মতলবের ওপর সন্দেহ হয়, তবে নিজের ইনস্টিংক্ট বা মনের ডাক শুনুন। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় প্রায়ই সঠিক হয়। আমি আমার সন্দেহকে ইগনোর করিনি, সেই জন্যই আমি বেঁচে গিয়েছি। চতুর্থ কথা, নিজের হেফাজতের জন্য প্রমাণ জোগাড় করুন। ডায়েরি রাখুন, রেকর্ডিং করুন, ডকুমেন্টসের কপি রাখুন। যদি কখনো দরকার পড়ে তবে এই সব কাজে আসে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, নিজের সম্মান আর নিজের জীবন কারোর জন্য বাজি রাখবেন না, চাই সে আপনার নিজের ছেলেই কেন না হোক। যদি কেউ আপনার ক্ষতি করতে চায়, তবে আপনাকে নিজের সুরক্ষা করতে হবে। আমি জানি যে কিছু লোক ভাববেন, এ কেমন মা যে নিজের ছেলেকে জেলে পাঠিয়ে দিল। কিন্তু আমি তাদের জিজ্ঞেস করতে চাই,
যদি আপনার ছেলে আপনাকে মারার পরিকল্পনা করে তবে কি আপনি চুপচাপ বসে থাকবেন? আপনি কি নিজের প্রাণ দিয়ে দেবেন শুধু এই জন্য যে ও আপনার ছেলে? না, সম্পর্কেরও একটা সীমা থাকে। যখন কেউ আপনার প্রাণ নেওয়ার চেষ্টা করে তখন সেই সম্পর্ক শেষ হয়ে যায়। আমি আজও রাতে ঘুমোতে পারি কারণ আমি জানি যে আমি ঠিক করেছি। আমি আমার জীবন বাঁচিয়েছি, আর সেই সাথে সমাজকে একটা বার্তা দিয়েছি যে বৃদ্ধ মহিলারা দুর্বল হন না, তারা বুদ্ধিমান হন, অভিজ্ঞ হন, আর দরকার পড়লে তারা লড়তেও জানেন। আজ যখন আমি সকালে উঠি তখন আমার ভয় লাগে না। আমি আমার ঘরে সুরক্ষিত অনুভব করি। আমার কাছে আমার কাজ আছে, আমার বন্ধু আছে, আর সবথেকে গুরুত্বপূর্ণ, আমার কাছে আমার স্বাভিমান আছে। কর্মের ফল সবাই পায়। অভিষেক পেয়েছে। ও ভেবেছিল ও খুব চালাক, যে ওর নিজের বুড়ি মাকে সহজে বোকা বানিয়ে দেবে। কিন্তু ও ভুলে গিয়েছিল যে ওর মা জীবনে কত ফ্রড দেখেছে, কত চালাক লোককে ধরেছে। ও আমাকে দুর্বল ভেবেছিল, আর ওটাই ওর সবথেকে বড় ভুল ছিল। আজ অভিষেক গুড়ধারের বাইরের দিকে একটা ছোট ঘরে থাকে। ভাড়াও সময় মতো দিতে পারে না। ওর শরীর খারাপ, কিন্তু চিকিৎসার জন্য টাকা নেই। আগে যে 5 স্টার হোটেলে খাবার খেত, এখন সে দুবেলার রুটির জন্য মুখাপেক্ষী। আগে যে কোটি কোটি টাকার সম্পত্তির স্বপ্ন দেখত, এখন ওর কাছে মাথা গোজার ছাদটুকুও পাওয়া মুশকিল। আর সবথেকে বড় সাজা হল ওর নিজের কাজের উপলব্ধি। জেলেও অনেক সময় পেয়েছে ভাবার জন্য। আমাকে জানানো হয়েছে যে ও প্রায়ই কাঁদত, নিজের ভুলগুলোর জন্য অনুশোচনা করত। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। আমি কখনো ওর কাছে ক্ষমা চাইনি, কারণ আমার ক্ষমা চাওয়ার দরকার ছিল না। আমি শুধু নিজের রক্ষা করেছি। আর যদি অভিষেকের মনে হয় আমি ভুল ছিলাম, তবে ও ভাবতে থাকুক, আমার কিছু যায় আসে না। আজ আমার কাছে শান্তি আছে, সুরক্ষা আছে, আর আত্মসম্মান আছে। আর এই 3টে জিনিস আমার কাছে যে কোনো সম্পর্কের থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনিও এমন কোনো বিপদের মধ্যে দিয়ে যান, যদি আপনারও মনে হয় যে আপনার পরিবারের লোক আপনার ফায়দা তুলছে, তবে মনে রাখবেন, আপনি একা নন। সাহায্য নিন, আইনি পরামর্শ নিন, নিজের হেফাজত করুন। আর সবথেকে গুরুত্বপূর্ণ, কখনো হার মানবেন না। বার্ধক্য দুর্বলতা নয়, বার্ধক্য হল অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা আর শক্তি। আর যদি কেউ এটা বুঝতে না পারে, তবে সেটা তাদের ভুল, আপনার নয়। আমি সাবিত্রী চৌহান, 56 বছর বয়সে আজও নিজের জীবন পুরো মনোবল দিয়ে বাঁচছি। একা কিন্তু মজবুত, ভেঙেছি কিন্তু চুরমার হইনি, দুঃখী কিন্তু হারিনি। আর এটাই আমার জয়। যদি আপনাদের আমার গল্প পছন্দ হয়, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনিও এমন কোনো বিপদের মধ্যে দিয়ে যান, তবে মনে রাখবেন, ধৈর্য আর রণনীতি দিয়ে সব লড়াই জেতা সম্ভব। কখনো নিজেকে অসহায় ভাববেন না। আপনি নিজের শক্তির চেয়েও বেশি মজবুত।